মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৩৯ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণ এবং বলরাম সান্দীপনী মুনির কাছে শাস্ত্র শিক্ষা এবং অস্ত্র শিক্ষার জন্য গেলেন। অমানুষী প্রতিভার জোরে কৃষ্ণ মাত্র ৬৪ দিনে সব বিদ্যা আয়ত্ত করে নিলেন। গুরুদক্ষিণা দিতে গেলে গুরু বললেন তার একটি পুত্র ছিল, প্রভাস তীর্থে এক জলজন্তু তাকে টেনে নিয়ে যায়, কৃষ্ণ যেন তাকে ফিরিয়ে আনেন। কৃষ্ণ গুরুর পুত্রকে ফিরিয়ে আনতে গিয়ে প্রথমে পঞ্চজন নামের অসুরকে বধ করে তার ঘর থেকে পাঞ্চজন্য মহাশঙ্খ নিয়ে নিলেন। এরপর যমলোকে গিয়ে যমকে পরাজিত করে নিজের গুরুপুত্রকে জীবিত করে সান্দীপনী মুনিকে গুরুদক্ষিণা দিলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, পঞ্চজন জলস্থানীয় অসুর, তাকে হত্যা করার প্রসঙ্গে পণ্ডিতদের অনেক গবেষণা আছে। প্রথমেই আলোচনা হয় কৃষ্ণের বিষ্ণু স্বরূপতা নিয়ে। বিষ্ণু হলেন আদি সৃষ্টি জলের অধিপতি। সৃষ্টির প্রথম পর্বে তিনি সাগর জলে অনন্ত শয্যায় শয়ন করে থাকেন। অনন্ত বা শেষনাগ তাঁর লীলা সহায়, যিনি বলরামের স্বরূপে আছেন। কৃষ্ণ যেহেতু বিষ্ণুর অবতার, অতএব কৃষ্ণ স্বরূপেও তিনি যে কসমিক ওয়াটারকে শাসন করবেন সেটাই দেখানো হচ্ছে তাঁর সমুদ্র শাসনের ভঙ্গিতে। সমুদ্রের গর্ভেই শঙ্খ থাকে। সমুদ্রের অন্তর্জলে প্রবেশ করে কৃষ্ণ, তাই সমুদ্র সম্পদ শঙ্খটি গ্রহণ করেন নিজের হাতে। সৃষ্টি স্থিতি বিনাশের যে চক্র চলে তাতে পালন স্থিতির অধিনায়ক বিষ্ণুর হাতে শঙ্খ থাকে। শঙ্খ মঙ্গলের প্রতীক। বিষ্ণুর অবতার হিসেবে কৃষ্ণ সে মঙ্গল বিতরণ করবেন বলেই পাঞ্চজন্য শঙ্খ তার হাতে এসেছে অত্যন্ত প্রতীকীভাবে। শঙ্খ আরম্ভেরও প্রতীক, বিশেষত যুদ্ধারম্ভের। এই যে কৃষ্ণ মথুরার ঐশ্বর্যভূমিতে এলেন, অতএব এবার তাঁর বাঁশির বদলে যুদ্ধনাদি শঙ্খ এসেছে ভবিষ্যতের সমস্ত আরম্ভের প্রতীক হয়ে। ভবিষ্যতে ধর্ম সংস্থাপনের মাধ্যম হিসেবে যে মহাযুদ্ধ কুরুক্ষেত্রে অনুষ্ঠিত হবে, সেখানেও থাকবে পাণ্ডবদের জয়াশিসবাহী এই মহাশঙ্খ। অন্যদিকে যম সদন থেকে গুরুপুত্রকে ফিরিয়ে আনার ঘটনাটা নিঃসন্দেহে অলৌকিক এবং আশ্চর্যজনক। এখানে আসলে পৌরাণিকেরা প্রথম থেকে কৃষ্ণের গায়ে অলৌকিকতার চিহ্ন দিয়ে রাখছেন। এই যে কৃষ্ণ সমুদ্রের অন্তর্জলে প্রবেশ করে পঞ্চজন অসুরকে বধ করছেন, আবার অন্যদিকে তিনি অন্তরিক্ষের কোনো যমলোকে গিয়ে গুরুপুত্রের নিয়তি নিজেই নির্দিষ্ট করছেন। এইসব ঘটনার মাধ্যমে পৌরাণিকেরা দেখাচ্ছেন যে কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন। মর্ত্যভূমিতে জন্মালেও পাতালে এবং স্বর্গেও তাঁর অবাধ গতি। এই অলৌকিকতার সঙ্গে যুক্ত হয়েছে কর্মফলের ওপর তাঁর নিয়ন্ত্রণ। সেই জন্যই যমলোকে যাওয়ার পর যম গুরুপুত্রকে দিতে চাইলেন না, কারণ সেটা তাঁর বিভাগীয় অধিকার। তাছাড়া কর্মফল অনুসারে প্রাপ্ত নিয়তির নিয়মকে ভাঙা উচিত নয় বলেই তাঁর দিক থেকে প্রতিরোধ এলো। কিন্তু কৃষ্ণ যমের দুয়ার অতিক্রম করে গুরুপুত্রকে বাঁচিয়ে তুললেন। অর্থাৎ কিনা কৃষ্ণ সব পারেন। অন্যে যা পারে না, এমনকি যা কল্পনাও করা যায় না, কৃষ্ণ সেই অন্যের অশক্য অকল্পনীয় কাজটিও করতে পারেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, যাঁরা কৃষ্ণের স্বয়ং ভগবত্তায় বিশ্বাস করেন তাঁদের কাছে হয়তো কৃষ্ণের এই বিস্ময়কর অতি মানুষ কর্মপ্রচার জরুরি ছিল। কিন্তু কঠিন যুক্তিবাদী মানুষের কাছে কৃষ্ণের এই গুরুপুত্র উদ্ধারের কাহিনী খুব একটা তাৎপর্যপূর্ণ নয়। তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ লাভের প্রতীকটি। আর এটা তো বলাই যায় যে অসুর পঞ্চজন কোনো অনার্য জনগোষ্ঠীর প্রতিভু এবং প্রতীক। এককালে পঞ্চজন বলতে 5টি আর্য জনগোষ্ঠী বোঝাতো। তবে এই কাহিনীতে অসুর কিংবা দৈত্য উল্লেখ থাকায় বিপত্তি বেড়েছে। তবে একেবারে লৌকিক দৃষ্টিতে দেখলে বলা যায় যে সমুদ্র তীরবর্তী কোনো নিম্নাঞ্চলে অসুর পঞ্চজনের আবাস ছিল এবং অনার্য গোষ্ঠীর মানুষ বলেই হয়তো সে অলঙ্করণ অথবা টোটেম হিসেবে একটি বিশেষ সামুদ্রিক শঙ্খ ব্যবহার করত। কৃষ্ণ তাকে হত্যা করে পঞ্চজন ব্যবহৃত শঙ্খটি গ্রহণ করেন। আর গুরুপুত্র হরণের প্রসঙ্গে এমন কথা বলা যায় যে অসুর পঞ্চজন প্রভাস তীর্থ থেকে সান্দীপনী মুনির পুত্রকে হরণ করে
এবং তাকে নিজের বাসস্থানে না রেখে আরও দূরবর্তী কোনো জায়গায় তাকে লুকিয়ে রাখে। সেখানে তার মারা যাওয়ার সম্ভাবনা বেশি ছিল বলেই হয়তো সেই স্থানটিকে জমপুরি বলা হয়েছে। যাই হোক, সেই জমপুরি থেকে নিয়ে এসে কৃষ্ণ তার গুরু সান্দীপনী মুনির কাছে ফিরিয়ে দিলেন তার পুত্রকে, এবং এই স্বল্পকালীন শিক্ষার মেয়াদ শেষ করেই কৃষ্ণ ফিরে এলেন মথুরায়। গোপালক কৃষ্ণ বলরাম নাগরিক অস্ত্র শিক্ষায় পরিমার্জিত হয়ে মথুরায় প্রবেশ করলেন। কৃষ্ণ বলরাম মথুরায় ফিরবার সঙ্গে সঙ্গে মথুরার পৌর জনপদবাসীদের মধ্যে আনন্দের প্লাবন এসে গেল। উগ্রসেন যতই রাজা হন, এই দুই যুবককে মথুরাবাসীরা নিজেদের রক্ষাকর্তা বলে মনে করে। তৎকালীন মথুরা ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। অতএব প্রথমত ব্যবসায়ী সম্প্রদায় থেকে আরম্ভ করে মথুরার মন্ত্রী, পুরোহিত, অমাত্যরা কৃষ্ণের পুনরাগমনে প্রীত হলেন। কৃষ্ণ এই সময় অলস ভাবনায় নিমজ্জিত। তিনি আপাতত এখানে ওখানে চরণে বিচরণে সময় কাটাচ্ছেন। তবে মনে হয় কৃষ্ণ যে এত তাড়াতাড়ি শিক্ষা সম্পূর্ণ করে মথুরায় ফিরে এলেন, তার কারণ মগধরাজ জরাসন্ধ এতদিনে তাঁর জামাই মারা যাওয়ার সংবাদ পেয়েছেন এবং তিনি যুদ্ধোদ্যোগ করছেন কৃষ্ণের বিরুদ্ধে। এরই মধ্যে একটা ঘটনা ঘটল। কৃষ্ণ যখন খানিকটা সালস দিন কাটাচ্ছেন, সেই সময় মহামতি উদ্ধবের সঙ্গে একদিন তার একান্তে কথা হচ্ছিল। উদ্ধব যদুবৃষ্ণীদের সভার অন্যতম প্রবর মন্ত্রী বটে, কিন্তু ব্যক্তিগত সম্বন্ধে তিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা। একান্তে কথা হবার আগে কৃষ্ণ যখন নদী, পাহাড়, বনে উপবনে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তার বড় বেশি মনে পড়ছিল ব্রজভূমি বৃন্দাবনের কথা। নন্দ মহারাজ তাঁর পালক পিতা এই সেদিন মথুরা থেকে বিদায় নিয়ে গেলেন। কৃষ্ণ তাকে বলেছিলেন, সকলকে জানাবেন, একটু সুবিধে হলেই আমি যাব। কিন্তু যাওয়ার হলো কই? অসংখ্য নাগরিক ব্যস্ততার মধ্যে এই যদি বা একটু ফুরসত হয়েছে, তার মধ্যে কংসের দুই স্ত্রী মগধে রওনা দেওয়ায় তাঁর চিন্তা বেড়েছে। তবু দিন দিন অলস দ্বীপ্রহরে অতীতের তীর থেকে যখন দীর্ঘশ্বাস ভরে ওঠে কৃষ্ণের বুকে, তখনই ব্রজভূমিতে তাঁর মাতা পিতা, সখা এবং চির অপেক্ষমানা গোপললনাদের কথা মনে আসে কৃষ্ণের। ঠিক এই রকমই এক একান্ত ভাবনার মুহূর্তেই মাথুর সখা উদ্ধবের সঙ্গে দেখা হলো কৃষ্ণের। কৃষ্ণ বললেন, সখা আমার, সেই আমি যেখান থেকে এসেছিলাম, সেই ব্রজভূমি বৃন্দাবনে যাবেন একবার? আমার মাতা পিতা নন্দ যশোমতীর কাছে গিয়ে আমার ভালোবাসা জানাবেন তাদের। মাতা পিতার কথা থেকেই কৃষ্ণ সোজাসুজি ব্রজগোপীদের সর্বাতিশায়ী প্রেম ভাবনার স্মৃতিতে চলে এলেন। বললেন, আর গোপিনী কুলের সকলের কাছে আমার খবর দিও। আমি সেখানে না থাকায় তাদের যে মানসিক দুঃখ সৃষ্টি হয়েছে, আমার একটা খবর দিলে সে দুঃখ যদি কিছু কমে। কৃষ্ণ কিন্তু তার ভালোবাসার রমণীদের স্বসুখ বাসনাহীন আত্মত্যাগ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। কিন্তু কি করবেন? মথুরাপুরীর রাজনৈতিক দায়বদ্ধতা তাঁকে এমনই এক সংকটে আবদ্ধ করেছে যে তাঁর আর ফিরে যাবার উপায় নেই। কৃষ্ণ অসীম লজ্জায় উদ্ধবকে জানিয়েছেন, ব্রজভূমিতে যে গোপিনীদের আমি ফিরে যাবার আশ্বাস দিয়ে চলে এসেছি, তারা আমাকে ছাড়া কিছুই জানে না। তাদের মন, প্রাণ, মান, অপমান, সুখ, দুঃখ, ভাবনা সব আমাতেই সমর্পিত। আমাকেই তারা সবচেয়ে বেশি ভালোবাসে এবং বৃন্দাবনে থাকলেও তাদের মন পড়ে আছে আমারই কাছে। কৃষ্ণ নিরুপায় হয়ে মিথ্যা কথা বলছেন এখন। তিনি জানেন এখন তাঁর ফেরবার কোনো উপায় নেই। অন্যদিকে এই সরলা গোপরমণীদের বাঁচিয়ে রাখার কোনো উপায় নেই। নাগরিক জটিলতা যে রমণী বোঝে না, সে শুধু বিশ্বাস নিয়েই বেঁচে থাকে। হাজার বিরহ যন্ত্রণার মধ্যেও প্রতিদিন এক নতুন আশা তাদের বাঁচিয়ে রাখে। কৃষ্ণ উদ্ধবকে বলেছেন, আমি তাদের প্রাণের চেয়ে প্রিয়তম। আমারই কথা স্মরণ করে তারা বেঁচে আছে কোনো মতে। তুমি শুধু তাদের গিয়ে সে মিথ্যে কথাটাই বলো, বলো যে আমি ঠিক ফিরে আসব। যদি বলো এ তো মিথ্যে কথা, জেনে শুনে প্রিয়তম রমণীদের এমন মিথ্যে কথা বলছেন কেন? তাহলে বলি, ওদের নিজের বলতে কিছুই নেই, মনটাই ওদের আমিময় হয়ে গেছে। সেখানেই প্রিয় সংবাদটুকুই তাদের বাঁচিয়ে রাখবে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো
1,00,000 জন 40 পুরুষকে ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করায়। এই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। কৃষ্ণের সন্দেশ বহন করে উদ্ধব গেলেন ব্রজভূমিতে। তিনি মথুরা নগরের নাগরিক বৃত্তি সম্পন্ন মন্ত্রী। এর আগে কখনো গ্রামে যাননি। তিনি যখন ব্রজভূমি বৃন্দাবনে পৌঁছলেন তখন সূর্য অস্ত গেছে। গরুগুলি মাঠ থেকে ফিরে আসছে গোঠে, সঙ্গে অনেক বাছুরও। কিছু মতিচ্ছন্ন ষাঁড়ও দেখা যাচ্ছে। তারা পুষ্পবতী গাভীর অধিকার লাভের আশায় পরস্পর লড়াই লাগিয়ে দিয়েছে। সমস্ত পথ গোবৎস ষণ্ডের ক্ষুরোদ্ধত ধুলিতে ধুলোময়। তাতে উদ্ধবের রথটি ভালো করে দেখাই গেল না। অন্তত ব্রজগোপীরা এই রথ দেখতে পেলেন না। তাছাড়া সন্ধ্যাকালে একটা সাময়িক ব্যস্ততা তৈরি হয়েছে। বিকেলবেলায় এখন গরু দুইবার সময়। ফলে গরুদের হাম্বারক, গোবৎসদের চিৎকার এবং রাখাল বালকদের বেণু গীতে উদ্ধবের রথচক্রের শব্দ তেমন করে তাঁদের কানেও গেল না। অন্যদিকে সবকিছুর মধ্যে যেটা উদ্ধবের আশ্চর্য লাগলো সেটা হলো আজ এতদিন পরেও কৃষ্ণ বলরামের বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ে গোপ যুবতীরা গান গায়। ব্রজভূমির কোলাহল এড়িয়ে ব্রজ রমণীদের দুগ্ধকর্মের ব্যস্ততা আড়ালে রেখে উদ্ধব খানিকটা নিস্তব্ধ পদসঞ্চারেই গোপালক নন্দ যশোমতীর ঘরে এসে উপস্থিত হলেন। যারা কৃষ্ণের কথা এমন গভীর স্মৃতিতে এখনো গান করে যায়, তাদের কাছে কৃষ্ণের বদলে নিজে এসে উদ্ধব বুঝি খানিকটা বিব্রতই বোধ করছিলেন। যাই হোক, নন্দগোপের কাছে নিজের পরিচয় দিতে কৃষ্ণের সমবয়সী উদ্ধবকে কৃষ্ণের মতো করে জড়িয়ে ধরলেন নন্দরাজ। আদর করে বসালেন উত্তম আসনে। বৃন্দাবন থেকে মথুরার পথ 9 করেও খুব কম নয়। তার মধ্যে মৃদু বন্ধুর উদ্ঘাতিনী ভূমি। উদ্ধবের পথশ্রম হয়েছে কিছু। ব্রজরাজ নন্দ আগে তাঁর নৈশাহারের ব্যবস্থা করালেন। সুখ শয়নের ব্যবস্থা করলেন উত্তম শয্যায়। এমনকি একটি গোপ বালককে দিয়ে তাঁর পথশ্রমে ক্লান্ত শরীর খানিকটা মর্দন করার ব্যবস্থাও করলেন। কিন্তু নন্দরাজার অতি আকুতিতে এবং অত্যাদরে উদ্ধব কিন্তু শুয়ে পড়তে পারলেন না পরিশ্রমে গা এলিয়ে। সুখ বিশ্রান্ত উদ্ধবকে নন্দরাজ যখন প্রশ্ন করার সুযোগ পেলেন, তখন ব্রজভূমিতে আঁধার নামছে একটু একটু করে। গোপালক নন্দ কৃষ্ণের এই সখাটির কাছে কেমন যেন সহজ হতে পারছেন না। প্রাণ মন ঢেলে বলতে পারছেন না, হ্যাঁ গো, আমাদের ছেলেটা মা বাপের কোল ছেড়ে কেমন করে দিন কাটাচ্ছে। নন্দরাজ কিছু আড়ষ্ট। মথুরা নগরী থেকে কিছুদিন আগেই ফিরেছেন, কাজেই সেখানকার হালচাল কিছু জানেন। বিশেষত যে কৃষ্ণকে তিনি এবং যশোমতী কোলে পিঠে মানুষ করেছেন, সে ছেলেটি তার জন্মদাতা পিতামাতার কাছে রয়েছে। তাঁরাও কম স্নেহশীল নন এবং স্বয়ং বসুদেব গোপালক নন্দের পরম বন্ধু। সব মিলিয়ে খানিকটা মনস্তাত্ত্বিক বিবশতায় এবং বেশ খানিকটাই অভিমানে নন্দরাজ অত্যন্ত সচেতনভাবে কৃষ্ণের শহুরে বন্ধুটিকে জিজ্ঞাসা করলেন, আমাদের পরম বন্ধু সুরসেনের পুত্র মহামতি বসুদেব ভালো আছেন তো? এখন তো তিনি ছেলে ফিরে পেয়েছেন, তা সেই ছেলের সঙ্গে তিনি কুশলে আছেন তো? নিজের বন্ধুবান্ধবদের নিয়ে কংসের ভয়মুক্ত বসুদেব এখন নিশ্চয়ই সুখে আছেন। নাগরিক ব্যক্তির সঙ্গে কথা বলবার সময় খানিকটা যান্ত্রিকভাবে কথা বললেও বেশিক্ষণ সইতে পারলেন না নন্দবাবা। তাঁর হৃদয় জুড়ে হাহাকার নেমে এলো। অসীম মমতায় যাকে শিশু থেকে যৌবন সন্ধি পর্যন্ত বড় করেছেন, সেই কৃষ্ণের কথা তিনি জিজ্ঞাসা করলেন যশোমতী মাতার অন্তর মিলিয়ে। বললেন, একবারের তরেও কি এখানে তার মায়ের কথা মনে পড়ে কৃষ্ণের? এই ব্রজভূমি, শান্ত বৃন্দাবন, সরল গোপজনের কথা, শ্যামলী ধবলী নামে গরুগুলির কথা, এই গোবর্ধন গিরি, এসবের জন্য তার মন কেমন করছে না একবারও? আসলে নন্দবাবা তাঁর হৃদয় দিয়েই পুত্রের ভাবনা বিচার করছেন। মথুরাপুরীতে যে অসম্ভব রাজনৈতিক ব্যস্ততা কৃষ্ণকে গ্রাস করেছে, সে সম্বন্ধে গ্রাম্য গোপজনের কোনো ধারণাই নেই। বিশেষত এতদিন পরে কৃষ্ণের বদলে উদ্ধবকে দেখে তাঁর হতাশা আরো বেড়েছে। বারবার জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ কি একবারও আসবে তার স্বজন মাতা পিতা বন্ধুদের দেখার জন্য? নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে দেখুন,
আজ থেকে 50 বছর আগেও বিশাল কৃতিত্বের অধিকারী পুত্রের বিচিত্র, কঠিন এবং গৌরবময় কর্মজীবন দেখেও তথাকথিতভাবে মূর্খ স্নেহশীলা জননীর মনে কোনো হেলদোল হতো না। তিনি তখনও পুত্রের ছেলেবেলার গল্প করে যেতেন পুত্রের সহকর্মীর কাছে অথবা পুত্রের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। এক্ষেত্রেও নন্দবাবা অথবা যশোমতী জননীর কাছে কৃষ্ণের পরিত্রাতা স্বরূপটি একটুও মূল্যবান নয়। বড়জোর গোপরাজ নন্দ একবার পুত্রের প্রশংসায় মুখর হয়ে বলতে পারেন, গর্গমুনি ঠিকই বলেছিলেন, ছেলে আমার দেবতার কর্ম করবে গো, দেবতার কর্ম করবে। এই যে কংসকে কত সহজে মারল, প্রলম্ব, ধেনুক এত সব অসুরদের মারল, 7 দিন গোবর্ধন গিরি ধারণ করে রইল। এসব বুঝি, এসব দেবতার কাজ। কিন্তু আমার কাছে এই নদী পাহাড় আর এই নিধুবন, তমালবন, মহাবন, যত জায়গায় কৃষ্ণ আমার পায়ে পায়ে ঘুরে বেরিয়েছে, এসব বন, পাহাড়, নদী দেখলে শুধুই সেই ছেলের কথা মনে পড়ে, তার সঙ্গে যেন এক হয়ে যায়। কৃষ্ণের মতো একজন বিরাট পুরুষ, যিনি রাজনৈতিক প্রজ্ঞা বলে হেলায় কংসবধ করলেন, যিনি ভোজ, বৃষ্ণি, অন্ধকদের সকলকে একত্র করে মথুরা, সুরসেন অঞ্চলে যাদব রাজ্যের মর্যাদা বৃদ্ধি করেছেন, সেই কৃষ্ণের ব্যাপারে গ্রাম্য এই পিতামাতার কোনো সচেতনতা নেই। এটা দেখে অবাক হলেন উদ্ধব। কৃষ্ণের সম্বন্ধে অনেক দার্শনিক ভগবত্তার তত্ত্ব নন্দগোপের কাছে বললেন উদ্ধব, কিন্তু কোনো কাজ হলো না। নন্দ শুধু শুনেই গেলেন, কোনো উত্তর দিলেন না। নানা কথা বলতে বলতে এবং শুনতে শুনতেই রাত্রি প্রভাত হয়ে গেল। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা 63 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।